হাসান পাগলের মুক্তিযুদ্ধ। হাসান পাগলকে এ শহরের সবাই চিনত। অতি শিশু থেকে থুত্তুরে বৃদ্ধ সবাই, তুমিও। শিশুকালের দোলনা যাপনের সময় শেষ করে তুমি যেদিন প্রথম পায়ে হেঁটে মায়ের হাত ধরে বাড়ির বড় ফটক দিয়ে বাইরে বেরুলে, সেদিনই হাসান পাগলের সাথে তোমার দেখা। মা বলেছিলেন, আয় বাবা, হাসান পাগল এসেছে, ডাব পাড়তে, তোকে দেখায়। হাসানের নারকেল পাড়ার দক্ষতা একটি শিল্পের মতো। তুমি যখন মায়ের হাত ধরে বৈঠকখানার মাঠে এসে দাঁড়িয়ে হাসান পাগলকে দেখার জন্য চারদিকে তাকালে, মা আঙুল উঁচিয়ে দেখিয়ে দিলেন এক নারকেল গাছের মাথায়। তোমাদের বাড়ির চারদিকেই নারকেল গাছের ঘেরা, সমুদ্রের মাঝে প্রত্যন্ত এক নারকেল গাছ ঘেরা দ্বীপের মতো। কোনো এক রাজার দুর্গের উঁচু দেয়ালের মতো গাছগুলো তোমাদের বাড়িকে ঘিরে রয়েছে। আকাশের দিকে তাকালেই দেখা যায়। যেদিন থেকে নারকেল গাছগুলোর দিকে তুমি তাকানো শুরু করেছিলে, এগুলোকে একেবারেই অন্যরকম মনে হয়েছিল। লম্বা একটি গুড়ির মাথায় এক ঝাঁট চুলের মতো, অন্যান্য গাছের মতো নয়। তোমাদের বাড়িতে আরও অনেক গাছ ছিল, বাতাবি লেবু, আম, জামরুল, কাঁঠাল, পেয়ারা, আমড়া। বাড়ির সবাই খুব আনন্দের সাথে সব গাছে উঠতে পারত, ফল পাড়তে পারত, তবে নারকেল গাছ ছাড়া। নারকেল গাছই তোমার নজর কাড়ত সবচেয়ে বেশি। তুমি ভাবতে, এ গাছে উঠবে কে? তোমার মনে হতো বাড়ির যত গাছ ছিল সবগুলোতেই ওঠা সম্ভব, শুধু এই গাছগুলো ছাড়া। মাও বোধহয় তা বুঝতেন। সে কারণেই তুমি দোলনা ছেড়ে অন্য কিছু খুঁজতেই তিনি তোমায় নারকেল পাড়া দেখাতে নিয়ে যেতে চেয়েছিলেন। নাকি তিনি তোমায় হাসান পাগলকে দেখাতে নিয়ে গিয়েছিলেন, তা তুমি এখনো বোঝো না। হবে হয়তো। একালের মায়েরা যেমন তাদের সন্তানদের টেলিভিশনে বা ইউটিউবে কার্টুন দেখিয়ে ভুলিয়ে রাখেন, হয়তো তোমার মা তোমাকে নারকেল পাড়া কিংবা হাসান পাগলকে দেখিয়ে ভুলিয়ে রাখতে চাইতেন। হাসান একজন দেখার মতো মানুষ ছিল বৈকি। তাকে দেখলে শিশুদের কান্না থেমে যেত, কিশোররা ভৎসনা করত, যুবারা খেয়ালই করত না, বড়রা তাকে দিয়ে হাড় ভাঙা খাটুনি খাটিয়ে নিতেন। হাসান তোমাদের অঞ্চলের মানুষ ছিল না। এ অঞ্চলে সে কোথা থেকে এসেছিল তা কেউ জানে না। অনেকে বলেন, যুদ্ধের আগে তোমাদের গড়াই নদীর উজান থেকে সে ভেসে এসেছিল। হলফ করে কেউ বলতে পারতেন না। সে নিজেও বলত না তার জন্ম কোথায়, আদি বাসস্থান কোথায় ছিল, কেমন করে এই এলাকায় এসেছিল। আবার অনেকে বলতেন, কোনো এক বাবা মায়ের ফেলে যাওয়া সন্তান। এও বলতে শুনেছি, প্রায় ১০০ বছর আগে সভ্যতার সংকটের সময় নীলকুঠির এক ইংরেজ সাহেব হাসানের পূর্বপুরুষকে ধরে এনেছিল আফ্রিকা থেকে। সে সেই দাসেরই বংশধর। ছোটবেলা কেটেছে পোড়াদহ স্টেশনে কুলির কাজ করে, তারপর চলে আসে কোর্ট স্টেশনে, একই কাজে। তাকে কুলি অবস্থায় তোমরা কেউ দেখনি, আসলে লক্ষ্যই করনি। তোমরা শুধু জানতে যে তোমাদের ছোট কাকা যুদ্ধের সময় তাকে আবিষ্কার করেছিলেন যোদ্ধাদের দলে। ১৬ বছরের এক তরুণ কোথা থেকে এসে মুক্তিযোদ্ধাদের দলে যোগ দিয়েছিল কেউ জানত না। সে সত্যি এই এলাকার ছেলে কিনা সে প্রশ্ন কারো মনে আসেনি। কেউ জানতে চায়নি সে কার ঘরের ছেলে। তখন যুদ্ধটাই বড় ছিল, শত্রুকে ঘায়েল করাটাই বড় ছিল। তবে যোদ্ধারা অবাক হয়ে দেখেছিল যে হাসান ট্রেনিং নিতে চাইত না, বন্দুক চালানো শিখতে চাইত না। বলতো, ওইসব আমার দরকার হবি না নে। এই যে হাতে এই দাওটা দেখতেছিস না, ইডা দিয়েই কতগুলোকে কুপা মারি দেখ। সত্যিই তাই। কতজন শত্রুকে যে সে কুপিয়ে মেরেছিল তা তার নিজেরও হিসাব ছিল না। শুধু জানত শত্রু মারতে হবে, আর তা দা দিয়েই। ছোট কাকা যুদ্ধের পর তোমাদের ওর গল্প শুনিয়েছিলেন। দা হাতে হাসান পাগল যা করতে পারত, অন্য অনেক যোদ্ধা বন্দুক হাতেও তা পারতেন না। প্রায় কমান্ডারের আদেশ অমান্য করে ক্যাম্প থেকে নিরুদ্দেশ হয়ে যেত সে, সন্তর্পণে। পাক সেনাদের ক্যাম্পের খবর সে জানত, আলবদর রাজাকারদের বাড়ি সে চিনত। রাতের বেলা পথ চলতে পারত কোনো শব্দ না করেই। কেউ বুঝত না কে পথ চলছে। গায়ের রং মিশমিশে কালো, মাথার চুল কিছুটা কোঁকড়ানো। আলোহীন আধারে কেউ তাকে দেখতে পেত না, যেন সে উড়ে উড়ে পথ চলত। সে সময় যোদ্ধারা তাকে হাসান পাগল বলে ডাকতে শুরু করেন। পাগল তার যুদ্ধ উপাধি। বন্দুক ছাড়া যে শত্রু মারতে পারে তার সাথে নিশ্চয়ই জিন আছে। সে আসলে মানুষরূপী জিন। সেও তখন থেকেই নিজেকে পাগল বলেই পরিচয় দিত। রাতের আধারে কোনো যোদ্ধা যদি জানতে চাইতেন কে যায়, সে উত্তর দিত, আমি হাসান পাগল, হাঁকতে যাচ্ছি।
যুদ্ধকালীন অনেক যোদ্ধা মুক্তিযোদ্ধাদের মাঝ থেকে হারিয়ে যেতেন। হাসান নিজ হাতে তাদের দাফন করত। যোদ্ধারা মনে মনে ভাবতেন, হাসান কুলি না হয়ে গোরখোদক হলেও বেশ ভালো করত। নিখুঁত খনন করতে পারত, যেন আদর করে দেয়াল ঘেরা একটি বাড়ি তৈরি করছে। জয়ের পর যোদ্ধারা তাদের বন্দুক জমা দিলেও হাসান তার অস্ত্র জমা দেয়নি। কেউ তার কাছে ফেরতও চায়নি। চাইবে বা কেন? একটি দাঁতও যুদ্ধাস্ত্র বলে কেউ মনে করেনি। দাঁটিকে ব্যবহার করে সে নতুন পেশা বেছে নিয়েছিল, ডাব নারকেল পাড়ার পেশা। এমন করে তত্তরিয়ে নারকেল গাছে উঠতে শহরে এর আগে কেউ কাউকে দেখেনি। নারকেল পেড়ে জীবন চালানো সম্ভব, এ ভাবনা তার ভেতরে কে উস্কে দিয়েছিল কেউ জানে না। তবে তোমরা তাকে সারা শহর নারকেল কাঁধে দাপিয়ে বেড়াতে দেখেছ। সারাক্ষণই নারকেল গাছের আবডালে। এটিই ছিল তার ব্যবসা। 30% লাভ রাখত। 10টি ডাব বা নারকেল পারলে তার মধ্য থেকে 3টি সে মজুরি হিসেবে নিয়ে নিত। শহরের সব ডাব দোকানের সাথে তার লেনদেন ছিল। তার কাছে 30% বিক্রি করে ডাল ভাতের ব্যবস্থা করত। ভালোই চলত তার। নারকেল তোমাদের প্রতিদিনের খাবার। এই অঞ্চলে প্রায় সব বাড়িতেই এ গাছ ছিল। নাড়ু, পিঠে, মাছের রান্না, মাংসের কোরমা, বেশিরভাগ রন্ধনেই নারকেলের প্রচলন ছিল। মুড়ি মুড়কি খেতেও তোমাদের নারকেলের প্রয়োজন হতো। সারাদিনই হাসানের গাছে গাছে সময় কাটত। তোমাদের গাড়ির গাছ থেকে নেমে সে যখন তার ভাগ নিয়ে বেরিয়ে যেত, তোমার কিশোর কিশোরী বড় ভাই বোনদের শেখানো বলি তুমি উচ্চারণ করতে। ওকে পাগল বলে ডাকতে সবার ভালো লাগত। তোমাকেও তাই শেখানো হয়েছিল। তুমি শুনেছিলে সবাইকে বলতে, ও হাসান পাগল কনে যাস, হাঁকতি না মুত্তি? এ বাক্য তুমিও শিখেছিলে। তোমাদের জ্বালাতনের উত্তরে তার একটি বাক্য, এই লারিসনি লারিসনি, লার্লি কইল তোমার মার নামে ধৈর্য গালি দেব নে। প্রথম যেদিন সে তোমাকে বলেছিল তাকে উত্ত্যক্ত করলে সে তোমার মায়ের নাম তুলে গালি দেবে, সেদিনই তোমার সম্বিত ফিরেছিল। তুমি তখন বেশ বড়, 7ম শ্রেণীতে। ব্যাপারটি নিয়ে তুমি ভেবেছিলে, মায়ের নাম ধরে গালি দেবে? কারো মাকে গালি দিলে কি সহ্য করতে পারে? কোন পরিস্থিতিতে কোন মানুষ আরেকজন মানুষের মাকে গালি দিতে পারে? তোমরা যখন হাসানকে উত্ত্যক্ত করো, তখন সে কি বোধ করে, তার কেমন লাগে? এরপর থেকে তুমি আর কখনো ওই বাক্য উচ্চারণ করনি। শুধু চেয়ে চেয়ে দেখতে হাসান পাগল কেমন করে রাস্তা দিয়ে হনহন করে উড়ে উড়ে হেঁটে যায়, এক বাড়ি নারকেল গাছ থেকে আরেক বাড়ির গাছে। একদিন শহরের এক কোণে তার বাড়ির পাড়ায় হৈ হৈ রব উঠল। হাসান কাকে যেন বিয়ে করে এনে ঘরে তুলেছে। হাসান একটি ভিটে তৈরি করতে পেরেছিল, ডাব নারকেল পেড়ে। বিক্রি করে তার আয় রোজগার মন্দ ছিল না। অনেক বছর ধরে অর্থ জমিয়ে শহরের সামান্য বাইরে পশ্চিম কিনারে এক টুকরো জমির ব্যবস্থা সে করতে পেরেছিল। সেখানে একটি ছাপড়া ঘর তুলে বাস করত। সেই ঘরেই বউকে তুলল। হাসানের মতো সারাক্ষণ দৃশ্যমান একজন মানুষের বিয়ে কবে ঠিক হল, বউয়ের বাড়ি কোন পাড়ায়, তার বংশ কি, এসব নিয়ে কানাঘুষা শুরু হল। সবাই জানল তার সঙ্গিনীর নাম কৃষ্ণা। কৃষ্ণা কি? কৃষ্ণা কাবেরী, কৃষ্ণা কর্মকার, কৃষ্ণা সাহা? হাসান বলেছিল, কৃষ্ণা কৃষ্ণাই। ওরা একখান নাম ছিলে, কিন্তু কাউক তো দেখলাম না নাম ধরি ডাকতে। জন্মের সময় হাসানের নামের সাথে নিশ্চয়ই তার পারিবারিক নাম ছিল। গাঙের জলে ভেসে আসা ছেলে হয়তো কাউকে তার বাবা মায়ের নাম বলতে পারেনি। কৃষ্ণারও যে কৃষ্ণা নামের বাইরে আর কোনো নাম আছে, সে সবাইকে জানানোর প্রয়োজন মনে করেনি। নিকাহনামা লেখার সময় যখন রাবেয়া ইসলাম কৃষ্ণা নামটি উচ্চারিত হচ্ছিল বটে, তবে তার কাছে কৃষ্ণাই মনে ধরেছে। প্রতিবেশীরা ধরেই নিলেন কৃষ্ণা কোনো এক হিন্দু ঘরের মেয়ে। হাসান নামের এক মাথা খারাপ মুসলমান বিয়ে করে এনেছে এক হিন্দু মেয়েকে। এই হিন্দু মেয়ের বাবা মা কে? হাসানের বউ হিন্দু না মুসলমান, তা নির্ণয় করাই ও পাড়ার মানুষের মুখ্য কাজ হয়ে উঠল। মুসলমান হয়েছে, হিন্দুকে বিয়ে করতে হলে ধর্মান্তরিত করতেই হবে, মুসলমান হওয়াতে হবে। তারা এলো হাসানের বাড়িতে আগুন দিতে, ঠিক মাগরিবের আগে আগে। হৈ হইটা ছিল এ নিয়েই। কাফেরকে ঘরে তোলার উচিত শিক্ষা দিতে হবে তাকে। হাসান তখন বাড়িতেই। বাড়ির সামনে আগুন বাহিনীর কণ্ঠের গনগন আওয়াজ। বিপদ বুঝে সে তার দা হাতে তুলে নিল। ধাওয়া করে আগুনদারদের ছত্রভঙ্গ করে এদিক ওদিক তাড়া করে হটিয়ে দিল। সেদিন সবাই হাসানের রাগ দেখেছিল। উচ্চস্বরে গালি দিতে দিতে সে সবাইকে তার স্ত্রীর ধর্মের কথা জানাল। বোধহয় কেউ কেউ শুনলেন, বাকিরা জানলেনও না। টানা 7 দিন হাসান বাড়ি থেকে বেরোল না। কৃষ্ণাকে পাহারা দিতে হবে। সে জানত আগুনদাররা তকে তকে থাকবেন।
তবে বেশিদিন ঘরে বসে থাকলে ভাত জুটবে না, কাজে বেরোতে হবে। একসময় তার মনে হলো আক্রমণকারীরা আর আসবেন না। ঠিক তার দুদিন পর তোমাদের বাড়ির বাইরে রেড়ে শুনে তুমি বাইরে বেরিয়ে এলে। দেখলে প্রায় জনপঞ্চাশেক তরুণ যুবা বৃদ্ধের ভিড় জমেছে বাড়ির সামনে রাঙিনায়। সবাই একটি নারকেল গাছ নিরীক্ষ করে বড় বড় ইট পাথর ছুঁড়ছে নারকেল গাছের মাথার দিকে। কণ্ঠে অশ্রাব্য গালির বন্যা। গাছের মাথায় হাসান। তুমি বুঝে গেলে তাদের উদ্দেশ্য। তারা হাসানকে ইট মেরে গাছ থেকে ফেলে দিতে চায়। তোমার দাদা চাচারা আক্রমণকারীদের থামাতে চেষ্টা করছেন। কেউ তাদের কথা শুনছে না। সবাই আজ তাকে গাছ থেকে ফেলে দিতে চায়। হাসানের গায়ে, পায়ে, হাতে আঘাত লাগছে। সে ঠেকানোর চেষ্টা করেও সফল হচ্ছে না। তার শরীরে আঘাতের চিহ্নগুলো স্পষ্ট হচ্ছে। রক্তও দেখা গেল। তারপরও ইট পাটকেল ছুটছে সবাই। বোঝা গেল সে গাছ থেকে পড়ে না যাওয়া পর্যন্ত তারা মারতেই থাকবে। আঘাত আর বেশিক্ষণ সহ্য করতে না পেরে হাসান তার হাত নিজেই আলগা করে দিল। প্রকাণ্ড একটি কালো শরীর উড়ে এসে শব্দ করে মাটিতে পড়ল। হইহল্লার মধ্যেও হাড় ভাঙার শব্দ শোনা গেল। আক্রমণোদ্যত্ত ভিড়ের কলরবে সে বেঁচে আছে কিনা বোঝা গেল না। গাছের ওপর থেকে মাটিতে পড়েও হাসানের শাস্তি সম্পন্ন হয়নি। মারতে আসা মানুষগুলো ঝাঁপিয়ে পড়ল তাকে একেবারে শেষ করে দিতে। হাসান পাগল অস্ফুট কণ্ঠে বলার চেষ্টা করল, ওর নাম আসলে রাবিয়া, সে মুসলমান, ওকে তোরা মারিসনি যান। কেউ তার কথা শুনতে পেল বলে ঠাহর হল না। তোমার মনে হল তোমাদের মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি।